তো বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর কোর্স থেকে 2 সিম্পলি ইন্টারেস্ট সরল সুদ কথা চ্যাপ্টার। তো যারা এখনও পড়াশোনা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, কারণ আমি যখনই ভিডিও পোস্ট করবো তখন তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে, তোমরা বুঝতে পেরে যাবে। তো পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো। আজকে পার্ট 2 আমরা 10 থেকে বাকি অঙ্ক 11 থেকে বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। তো দেখে নেবো আমরা কি আছে। তো দেখো কোষে দেখি 1 থেকে যে 1 থেকে পার্ট 1-এ আমরা এই 10 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, ঠিক আছে। তো পার্ট 2-তে আমরা আজকে 11 থেকে বাকি অঙ্কগুলো 11 থেকে 20 পর্যন্ত কমপ্লিট করে নেব। তো 11 অঙ্কটা দেখে নেবো কী আছে। দেখো বলেছে বার্ষিক 8% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, হিসাব করে লিখি। তাহলে কী করে করবো, দেখো এখানে আমাদের কী কী ডাটা দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেবো। ফার্স্টে এখানে দেওয়া আছে, দেখো এখানে আসল সমান দেওয়া আছে 600 টাকা। তাহলে আমরা লিখে নিচ্ছি যে আসল সমান হচ্ছে 600 টাকা। আসল পি ধরে নেবো আমরা আসলটাকে। আর যারা পার্ট 1 ভিডিওটি এখনও দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা পার্ট 1 ভিডিওটা দেখতে পারো। তো মোট সুদ দেখো এখানে কী আছে, মোট সুদ আয় সমান আছে 168 টাকা, ঠিক আছে। আর কি আছে দেখো, বার্ষিক সুদের হার আমাদেরকে বলে দেওয়া আছে যে 8% বার্ষিক সুদের হার লিখে নেবো আমরা। আমাদেরকে বের করতে হবে যে সময়টা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে সময়টা আমরা কি করে বার করব সেটা আমরা দেখে নেব। তাহলে আমরা দেখো একটা ফর্মুলা শিখেছি, মানে এই চ্যাপ্টারের একটাই ফর্মুলা, সেটা হচ্ছে আই সমান PTR/100, মানে মোট সুদ সমান হচ্ছে PTR/100, এটা আমরা ফর্মুলা শিখেছিলাম। তাহলে এখান থেকে টির মানটা কী করে বের করবো, দেখো আমরা টি সমান কী হয়ে যাবে, আই ইন্টু 100/PT হয়ে যাবে, আই ইন্টু 100/PT হয়ে যাবে, সরি PR হয়ে যাবে, কারণ আমরা টি এর ভ্যালুটা বের করছি। তাহলে আই ইন্টু 100/PR হয়ে যাবে। তাহলে মানগুলো আমরা বসিয়ে দেবো, ব্যাস, তাহলে সময় পেয়ে যাবো। আই দেখো পেয়েছি 168 ইন্টু 100, পির মান পেয়েছি দেখো 600, লিখে নেবো আমরা। আর আর এর মান পেয়েছি 8। আমরা এবার কী করবো, 0 0 কেটে দিলাম। তাহলে আমরা দেখো এটা কাটাকাটি করলে কী হবে, এটা আমরা ফার্স্টে 3 দিয়ে কাটছি, সরি 2 দিয়ে কেটে নিলাম। তারপরে আমরা এটাকে 4 দিয়ে 3 দিয়ে এটা কাটছি, দেখো 3 দুগুণে 6, 3 8 24, 4 দুগুণে 8, 4 7 8, 4 দুগুণে 8, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 7 2, মানে হচ্ছে 3 7 2, মানে দেখো 3 বছর 6 মাস হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম 3 বছর 6 মাস। তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি 3.5ও লিখতে পারো ইচ্ছে হলে। তাহলে 3.5 বছর বা 3 বছর 6 মাসে 600 টাকার সুদ 168 টাকা হবে, আমরা লিখে নেবো এবার। তাহলে 3.5 বছর বা 3 বছর 6 মাসের সুদ, 6 মাসে 600 টাকার সুদ 168 টাকা হবে। তো আশা করি বুঝতে পেরেছো সকলেই। 3.5 বছর বা 3 বছর 6 মাসে 600 টাকার সুদ 168 টাকা হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যাবো আমরা নেক্সট অঙ্কে। দেখো 12টা দেখে নেবো কী আছে। বলেছে বার্ষিক 10% সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদ আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আগে ফার্স্টে আমরা লিখে নেবো। কী কী দেওয়া আছে দেখো, এখানে আসল সমান দেওয়া আছে 800 টাকা। তাহলে লিখে নিচ্ছি যে আসল পি সমান হচ্ছে 800 টাকা। দেখো সুদের হার দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে আমরা ফার্স্টে সেগুলো লিখে নেবো, দিয়ে যেটা বার করতে দেবে আমরা সেটা বের করে নেবো, ঠিক আছে। তাহলে এখানে আসল পি সমান 800 টাকা, সুদের হার আর সমান দেখো 10% বলে দেওয়া আছে। তাহলে সুদের হার আর সমান হচ্ছে 10%, লিখে নেবো। সুদ আয় সমান কী হবে, 1200 মাইনাস 800 টাকা, মাইনাস 800, তাহলে হচ্ছে 400 টাকা হচ্ছে, লিখে নেবো। তাহলে সময় আমাদেরকে বের করতে হবে। দেখো সময় বের করার আগেই আমরা ফর্মুলা আগের অঙ্কটাতেই করলাম। আমরা সময় বের করার সময় কি ফর্মুলা পেলাম, আমরা সময় টি সমান হচ্ছে আই ইন্টু 100/PR। তাহলে আমরা লিখে নেবো আই ইন্টু 100/PR, একবার ফর্মুলাটা লিখে নেবো, দিয়ে আমরা মানগুলো বসিয়ে দেবো, ব্যাস। তাহলে আয়ের ভ্যালু দেখো পেয়ে গেছি কত, 400, লিখে নেবো। 400 ইন্টু 100/P এর মান দেখো পেয়েছি 800, আর এর মান পেয়েছি কত 10, লিখে নেবো। 0 0 400 দুগুণে 800, তাহলে 2 10 0 0 2 5 10, তাহলে সময় পেয়ে গেলাম আমরা 5 বছর। তাহলে আমরা লিখে নেবো যে ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল, ঠিক আছে। তাহলে আমরা লিখে নিচ্ছি
আচ্ছা, আমরা একটু ভালো করে লিখবো যে ওই, এখানে লিখে নিচ্ছি ওপরে, যে ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। এটা লিখে নেবো আমরা, ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। তো আশা করি সকলেই বুঝতে পেরেছো 12 অঙ্কটা। আমরা যাব নেক্সট অঙ্ক 13টা দেখে নেবো কি আছে। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে আমরা বার্ষিক শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করবো। তাহলে আমরা দেখো যদি বিয়োগ করে দিই তাহলে আমরা 3 বছরের সুদটা পেয়ে যাবো। তাহলে আমরা লিখে নেবো যে 7 বছরের সুদ মাইনাস 4 বছরের সুদ। সুদ আসল যদি লিখে নিই দিয়ে বিয়োগ করি তাহলে আসল কেটে যাবে। তাহলে আমরা লিখে নিচ্ছি যে 7 বছরের সুদ প্লাস আসল সমান হচ্ছে 7,100 টাকা, যে 7,100 টাকা। আর নিচে আমরা কি লিখবো দেখো, 4 বছরের সুদ প্লাস আসল, 4 বছরের সুদ প্লাস আসল সমান হচ্ছে কত, 6,200 টাকা, 6,200 টাকা। তাহলে আমরা যদি বিয়োগ করে নিই, দেখো বিয়োগ করলে কী হবে, চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, প্লাস আছে বলে এখানে এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আসল কেটে যাবে, আমরা একটু আসলটাকে কেটে দেবো। তাহলে 3 বছরের সুদ পেয়ে যাবো আমরা কত, এটা বিয়োগ যদি করে নিই তাহলে দেখো এদিকে 800 প্লাস 100 900 টাকা হচ্ছে। তাহলে 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা। আমাদেরকে বের করতে হবে 4 বছরের সুদ। তাহলে আমরা দেখে নেবো যে 4 বছরের সুদ কত হচ্ছে। 4 বছরের সুদ দেখো, 3 বছরের সুদ 900 টাকা হলে 1 বছরের সুদ কত হবে, 900/3। 4 বছরের সুদ হবে 900/3 গুণিত 4। তাহলে 4 বছরের সুদ হবে 900 গুণিত 4/3 হয়ে যাবে। তাহলে 300 ইন্টু 4 হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেব যে দেখো, তাহলে আসলটা আমরা কি পেয়ে যাব, দেখো আসল কী হবে, আসল হবে 6,200 টাকা থেকে 1200 টাকা বিয়োগ করে নেবো আমরা। তাহলে 5,000 টাকা পেয়ে গেলাম। আর সুদের হারটা আমাদেরকে বের করতে হবে, সুদের হার দেখে নেবো এবার কী হবে। তাহলে 5,000 টাকা সুদের হার আমরা বের করে নেব। সুদের হার কী হবে দেখো, সুদের হার আমরা যে ফর্মুলাটা শিখেছিলাম সেখানে আমরা কি করব, সেখান থেকে আর এর ভ্যালুটা বের করে নেবো। আর এর ভ্যালুটা কী হবে দেখো, আর ইন্টু 100/PT হয়ে যাবে। সুদের হারটা হয়ে যাবে আর ইন্টু আর বলছি আই ইন্টু 100, আর সমান হবে আই ইন্টু 100/PT। মানগুলো আমরা বসিয়ে দেবো এবার। আয়ের মান হচ্ছে দেখো 1200, 100, পির মান হচ্ছে 5,000, টির মান হচ্ছে 4। তাহলে 5,000 ইন্টু 4 লিখে নেবো। তাহলে আমরা কেটে নেবো 0 তিনটে শূন্যর সঙ্গে 3টে শূন্য উপরে কাটছে, দেখো 1 2 3 4 30, 5 6 30, 6 হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম যে সুদের হার হচ্ছে 6% আর মূলধন সমান হচ্ছে 5,000 টাকা। লিখে নেবো যে অতএব মূলধন সমান হচ্ছে 5,000 টাকা এবং বার্ষিক সুদের হার সমান হচ্ছে 6%। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো সকলেই। মূলধন সমান হচ্ছে 5,000 টাকা এবং সুদের হার সমান হচ্ছে 6%। ঠিক আছে, যাবো আমরা নেক্সট অঙ্কে। 14টা দেখে নেবো কী আছে। দেখো বলেছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ 2,360 টাকা এবং 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা 2,000 টাকা 3 বছরে পোস্ট অফিসে আর ব্যাংকে আলাদা আলাদা করে জমা রাখে দিয়ে, তাহলে আমরা কী করবো বলো তো। আমরা দেখো আমরা কী করে করছি, দেখো লিখছি। তাহলে অমল রায় ব্যাংকে 2,000 টাকা 3 বছর রাখার পর সুদ কত পান সেটা বের করবো আমরা ফার্স্টে। তাহলে অমল রায় ব্যাংকে 2,000 টাকা 3 বছর জমা রাখার পর সুদ পান কত টাকা, দেখো 2,360 টাকা সুদ সহ পাই। আর 2,000 টাকা জমা রেখেছিল, তাহলে সুদ কত আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে 3 বছর জমা রাখার পর সুদ পান, সুদ কত পাই দেখো 2,360 টাকা সুদ সহ পেয়েছে আর জমা রেখেছিল 2,000 টাকা। তাহলে আমরা বিয়োগ করে নেবো, কত হবে 360 টাকা। তাহলে ব্যাংকের সুদের হার আমরা এখান থেকে বের করে নেবো, ব্যাংকের সুদের হার বের করে নেবো এখান থেকে, যে দুটোর অনুপাত করবো তখন। তাহলে ব্যাংকের সুদের হার কী হবে, আর সমান হবে আই ইন্টু 100/PT।
আমরা লিখছি না, একদম ডিরেক্ট বসিয়ে দিচ্ছি। তাহলে আই 360 100 বাই পির মান হচ্ছে 2000 আর টির মান হচ্ছে 3। তাহলে আমরা কাটাকাটি করে নেবো। দেখো 1 2 3 1 2 3, বেশ 3 12 36, 2 6 2 12। তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাংকের সুদের হার হচ্ছে 6%। এবার আমরা পোস্ট অফিসের সুদের হারটা দেখে নেব। তাহলে লিখবো যে পশুপতি ঘোষ 2000 টাকা 3 বছর জমা রাখার পর সুদ পান কত, দেখো সুদ সহ পেয়েছে 2480 টাকা, জমা রেখেছিল কত 2000 টাকা, তাহলে সুদ কত 480 টাকা আমরা এখান থেকে বলতে পারবো। তাহলে পশুপতি ঘোষ 2000 টাকা 3 বছর জমা রাখার পর সুদ পান, 3 বছরে লিখবো না, আমরা 3 বছর লিখবো, ঠিক আছে। তাহলে 3 বছর জমা রাখার পর সুদ পান কত পাবে, দেখো 2480 মাইনাস হচ্ছে 2000, এটা করে নেবো আমরা 2480 মাইনাস 2000, তাহলে হচ্ছে 480 টাকা। তাহলে পোস্ট অফিসের সুদের হার কত হবে, দেখো সেমভাবে আমরা আগে যেভাবে ব্যাংকের সুদের হারটা বের করলাম সেভাবে বের করব। পোস্ট অফিসের সুদের হার হবে কি, আর সমান হবে আই ইন্টু 100 বাই পিটি। পোস্ট অফিসের সুদের হার হবে আই ইন্টু 100 বাই পিটি। আয়ের মান কত পেয়েছি, দেখো 480, তাহলে 480 গণিত 100 বাই পির মান হচ্ছে 2000, টির মান হচ্ছে 3। তাহলে আমরা 3টে শূন্য উপরে 1 2 3টে শূন্য 3 16 48, দেখো 2 8 2 16। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসে আমাদের সুদের হারের অনুপাত বের করতে দিয়েছে। তাহলে আমরা লিখে নেবো একবার যে অতএব ব্যাংক ও পোস্ট অফিসে সুদের হারের অনুপাত কী হবে, তাহলে দেখো 6:8 সমান 3:4, কাটাকাটি করে নেবো। তাহলে ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত, সুদের হারের অনুপাত কী হয়ে যাবে, দেখো পোস্ট অফিসের ব্যাংকের ছিল 6, পোস্ট অফিস ছিল 8, তাহলে অনুপাত হচ্ছে 6:8 সমান হচ্ছে 3:4। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো সকলে। যাবো আমরা নেক্সট অঙ্ক 15টা দেখে নেবো কী আছে। কি বলেছে যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক সুদের হার নির্ণয় করি। তাহলে আমরা দেখো কি করে করব, যে আমরা এখানে কি কি পেয়েছি যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা ফার্স্টে লিখে নেব। তাহলে এখানে দেওয়া আছে কি, আসল পি সমান 15,000 টাকা, সময় টি সমান দেওয়া আছে, মোট সুদ বের করে নেবো, বার্ষিক সুদের হার বের করে নেবো। তাহলে আসল পি সমান হচ্ছে 15,000 টাকা, সময় টি সমান হচ্ছে 5 বছর, সময় টি সমান হচ্ছে 5 বছর, মোট সুদ আই সমান হচ্ছে 22,125 মাইনাস 15,000, মোট সুদ হচ্ছে 22,125 মাইনাস 15,000, তাহলে কত হবে 7,125 টাকা, 7,125 টাকা। তাহলে ব্যাংকের বার্ষিক সুদের হার কী হবে আমরা বের করে নেবো। দেখো ব্যাংকের বার্ষিক সুদের হার আমরা অনেকবার লিখেছি, আর বলে ফর্মুলা আর নতুন করে লিখবো না, একদম ডিরেক্ট বসিয়ে দেবো, দিয়ে করবো। ঠিক আছে, ফর্মুলা আশা করি সকলের মুখস্থ হয়ে গেছে। ব্যাংকের বার্ষিক সুদের হার কত হবে, আর সমান হবে পি আই ইন্টু 100 বাই পিটি। ব্যাংকের বার্ষিক সুদের হার ফর্মুলা কী হবে, আর সমান হবে আই ইন্টু 100 বাই পিটি। তাহলে আয়ের মান কত হচ্ছে 7,125 ইন্টু 100 বাই 15,000 ইন্টু 5 হয়ে যাবে, ইন্টু 5। তাহলে আমরা 2 শূন্য কেটে নিচ্ছি ফার্স্টে, 0 0 0 0, বেশ। এবার কি করব, 5 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে দেখো 1,425 হচ্ছে, বেশ। এবার আমরা দেখো যদি 15 দিয়ে এটাকে কেটে নিই, এই যে 1425 সঙ্গে 150, এটাকে 15 দিয়ে কাটাকাটি হয়ে যাবে। এটাকে কাটলে কত হবে, এটা কাটলে হয়ে যাবে 95, এটাকে তাহলে 5 দিয়ে 5 19, 5 2 10, তাহলে 19-এর 2। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, এটা 19-এর 2 মানে হচ্ছে 9.5 হয়ে যাবে। তাহলে ব্যাংকের বার্ষিক সুদটা হচ্ছে 9.5%। তাহলে আমরা লিখে নেবো যে অতএব ব্যাংকের সুদের হার হচ্ছে, ব্যাংকের বার্ষিক সুদের হার হচ্ছে 9.5%। ব্যাংকের বার্ষিক সুদের হার হচ্ছে 9.5%। আশা করি বুঝতে পেরেছো সকলে। যাবো আমরা নেক্সট অঙ্কে। দেখো 16টা দেখে নেবো কি আছে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকা
কিছু অংশ ব্যাংকে, বাকি অংশ পোস্ট অফিসে জমা রাখলেন। প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসে সুদের হার যদি 5 ও 6% হয়, তাহলে কোথায় তিনি কত টাকা রেখেছিলেন? তাহলে আমরা ধরে নেবো যে ব্যাংকে রেখেছিল x টাকা, পোস্ট অফিসে 1 লাখ মাইনাস x করে নেবো। দেখো তাহলে তাহলে ধরলাম তিনি ব্যাংকে রাখেন x টাকা, ব্যাংকে রাখেন x টাকা, লিখে নেব ব্যাংকে রাখেন x টাকা। তাহলে পোস্ট অফিসে কত রাখবে? পোস্ট অফিসে হবে 1 লাখ মাইনাস x হয়ে যাবে। তাহলে আমরা লিখে নেব যে অতএব, এবং পোস্ট অফিসে রাখেন 1 লাখ মাইনাস x টাকা। পোস্ট অফিসে রাখেন সমান হচ্ছে 1 লাখ, 5টা শূন্য হবে, মাইনাস x টাকা। ঠিক আছে, বেশ। তাহলে শর্তানুসারে আমরা কি করব? দেখো ব্যাংক ও পোস্ট অফিসে মিলিয়ে দেখো মোট সুদ কত পাই? 5,400 টাকা সুদ বাবদ পাই। তাহলে আমরা লিখে নেব পিটিআর বাই 100 পোস্ট অফিসের প্লাস ব্যাংকের দিয়ে যোগ করে 5,400 করে নেবো। তাহলে পি ইন্টু টি ইন্টু আর, এখানে হচ্ছে পি মানে হচ্ছে 1 লাখ মাইনাস এক্স, টি মানে হচ্ছে এক বছর, আর মানে হচ্ছে পিটিআর বাই 100 করে নিলাম 6/100। তাহলে দেখো এটা আমরা কি করবো এবার? এটা আমরা লসাও করে নেবো। প্রত্যেকটা যদি লসাও করে নিই, এটা লসাগু 100, তাহলে ওপরটা কি হয়ে যাবে 5x, আর এটা কি হবে? এটা 6 লাখ হয়ে যাবে। তাহলে 1 লাখকে 6 দিয়ে যদি গুণ করি, তাহলে এটা হবে 6 লাখ মাইনাস 6x। ঠিক আছে, সমান হচ্ছে 5,400 যেরকম আছে। তাহলে এটা যদি গুণ, দেখো এটা আমরা যদি জমাধার করে নিই, তাহলে আমরা লিখে নিচ্ছি 6 লাখটা আগে লিখছি, আর মাইনাস চলে আসছে মাইনাস এক্স। তাহলে আমরা লিখছি 6 লাখ মাইনাস এক্স সমান হচ্ছে 5,400। তাহলে এখান থেকে যদি এক্স 5,400, তাহলে কী হয়ে যাবে এটা? দেখো এটা 5,40,000 হয়ে যাবে এটা। তাহলে এক্স সমান কী হবে? 6 লাখ মাইনাস 5,40,000, তাহলে কী হবে? 60,000 হয়ে যাবে অ্যান্সার। তাহলে এক্স সমান হয়ে যাবে 60,000। ঠিক আছে, 6 লাখ থেকে 5,40,000 বিয়োগ, তাহলে 60,000 হয়ে গেল। তাহলে তিনি ব্যাংকে রেখেছিলেন 60,000 টাকা, পোস্ট অফিসে রেখেছিলেন 1 লাখ মাইনাস 60,000 হয়ে যাবে। তাহলে অতএব তিনি ব্যাংকে রাখেন 60,000 টাকা। প্রথমে আমরা ব্যাংকটাই ধরেছিলাম, তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেলাম 60,000। তাহলে লিখে নেবো যে অতএব তিনি ব্যাংকে রেখেছিলেন বা রাখেন 60,000 টাকা, এবং পোস্ট অফিসে রাখেন 1 লাখ মাইনাস 60,000 সমান 40,000 টাকা। 1 লাখ মাইনাস 60,000 সমান হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা। তো আশা করি সকলেই বুঝতে পেরেছ 40,000 টাকা। আশা করি সকলেই বুঝতে পেরেছো। যাবো আমরা নেক্সট অঙ্কে। দেখো 17টা দেখে নেবো কি আছে। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকে সুদের হার 6%, বার্ষিক সুদের হার 7%, অন্য ব্যাংকে, দ্বিতীয় ব্যাংকে। তাই 2 বছর পরে তিনি সুদ বাবদ 1,280 টাকা পান। তাহলে কোন ব্যাংকের সুদের হার কত? কোন ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছিলেন, সরি। তাহলে আমরা ধরে নেবো যে তিনি প্রথম ব্যাংকে জমা রেখেছিলেন x টাকা, এবং দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছিলেন, তাহলে কী হবে? 10,000। আগের অঙ্কটার মতোই 16টা যেভাবে করলাম আমরা, সেম একদম 16, 17 সেম অঙ্ক, সেম একই প্রসেস। একটা মনে থাকলে তোমাদের দ্বিতীয়টা মনে থাকবে। তাহলে মনে করি তিনি প্রথম ব্যাংকে জমা রাখেন x টাকা, এবং দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন 10,000 মাইনাস x টাকা। দ্বিতীয় ব্যাংকে জমা রাখেন 10,000 মাইনাস x টাকা হয়ে যাবে। দ্বিতীয় ব্যাংকে রাখেন হচ্ছে 10,000 মাইনাস x টাকা। তাহলে আমরা যেভাবে 16 অঙ্কটা করেছিলাম সেম প্রসেসে 17টাও করবো। ঠিক আছে, তাহলে আমরা একদম লিখে নেবো যে শর্তানুসারে কী হবে। দেখো পিটিআর বাই 100 প্লাস পিটিআর বাই 100 সমান 1,280। সুদ, মোট সুদ বলে দিয়েছে। তাহলে আই সমান পিটিআর বাই 100 করে নিচ্ছি। তাহলে x ইন্টু 2 ইন্টু 6/100 প্লাস 10,000 মাইনাস এক্স, পি এটা, টি মানে হচ্ছে 2, আর মানে হচ্ছে 7 বাই, আর পিটিআর বাই 100 সমান হচ্ছে 1,280। তাহলে দেখো আমরা যদি লসাগু করে নিই, এখানে লসাগু পেয়ে যাবে 100। তাহলে এটা কী হয়ে যাবে? দেখো 6 দুগুণে 12x প্লাস 1,40,000, এটা হয়ে যাবে 6 দুগুণে 12, এটা হবে 7 দুগুণে 14, মানে 1,40,000, মাইনাস এটা হবে 7 দুগুণে 14x সমান হচ্ছে 1,280 যেরকম আছে।
তাহলে দেখো এটা আমরা লিখে নিচ্ছি 1,40,000টা আগে লিখছি কারণ -2x চলে আসছে। তাহলে 1,40,000 - 2x সমান হচ্ছে 1,28,000 টাকা। ঠিক আছে, 1,28,000 টাকা। তাহলে এখান থেকে আমরা দেখো 2x এর ভ্যালুটা কী পেয়ে যাবো, 2x সমান হয়ে যাবে 1,40,000 - 1,28,000, তাহলে হবে 12,000 টাকা হয়ে যাবে বিয়োগ করলে। তাহলে 2x এর ভ্যালু হচ্ছে 1,40,000 - 1,28,000 টাকা সমান হচ্ছে, তাহলে 2x সমান পেয়ে যাচ্ছি দেখো আমরা বিয়োগ করলে এটা কত হচ্ছে, আচ্ছা 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 1 মিনিট, না না এটা বিয়োগ করলে এটা দেখো 1,20,000 টাকা হয়ে যাবে, সরি 1,20,000 বলছি, 12,000 টাকা হয়ে যাবে। 12,000/2 মানে হচ্ছে 6,000 টাকা। তাহলে তিনি প্রথম ব্যাংকে পেয়ে গেলাম, দেখো তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা, দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 6,000 - 10,000 - 6,000 4,000 টাকা, ব্যাস। তাহলে তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন বা রাখেন 6,000 টাকা, আর দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 6,000 - 10,000 - 6,000 সমান হচ্ছে 4,000 টাকা। দ্বিতীয় ব্যাংকে রাখেন 10,000 - 6,000 সমান হচ্ছে 4,000 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সকলেই। রাখেন 10,000 - 6,000 সমান হচ্ছে 4,000 টাকা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। যাবো আমরা নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক দেখে নেবো 18টা কি আছে। কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নেন, তুলে নেওয়ার আরও 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন হিসেব করে দেখবো আমরা। তাহলে আমরা 5% হারে 15,000 টাকার 3 মাসের সুদ বের করে নেবো কত হচ্ছে। তাহলে বার্ষিক 5% সরল সুদে 15,000 টাকার 3 মাসের সুদ কত হবে আমরা বের করে নেব। 3 মাসের সুদ 15,000 টাকার 5% সরল সুদে 15,000 টাকার 3 মাসের সুদ, টাকার 3 মাসের সুদ কী হবে দেখো, 15,000 ইন্টু 3 মাসের বলেছে, তাহলে 3-এর 12 বছর করলে হবে, আর মানে হচ্ছে 5/100, তাহলে 2 শূন্য কেটে গেল, 3 3 4 12, তাহলে 4 2 দুগুণে 4, আর এদিকে হচ্ছে 75 দুগুণে 150, তাহলে হচ্ছে এদিকে তোমার গুণ করলে এটা হয়ে যাচ্ছে 375, তাহলে 375/2, তাহলে আমরা বলতে পারি 187 টাকা 50 পয়সা। তাহলে 15,000 - 3,000, তাহলে 12,000 টাকার পরবর্তী 3 মাসের সুদ কত হবে আমরা এটা বের করে নেবো এবার। 15,000 - 3,000 সমান 12,000 টাকার পরবর্তী 3 মাসের সুদ কত হবে দেখে নেব। 12,000 টাকার পরবর্তী 3 মাস সুদ কী হবে দেখো, সেম আগের মতোই ওরকমভাবে বের করব। তাহলে 12,000 ইন্টু কী হবে দেখো, 12,000, 3 মাস যেহেতু বলেছে তাহলে বছর করতে গেলে 3-এর 12 হয়ে যাবে, ইন্টু 5/100, 2 শূন্য কাটছে, বেশ 12 সঙ্গে এটা কাটলে দেখো 10 হয়ে যাবে, তাহলে 3 5 15 মানে হচ্ছে 150 টাকা, 15 × 10 মানে হচ্ছে 150 টাকা। বেশ, এবার আমরা দেখো আরও 3 মাস পরে কি বলেছে, তিনি আবার 8,000 টাকা জমা দেন, তাহলে 12,000 টাকা প্লাস 8,000 টাকা 20,000 টাকার 6 মাসের বাকি যেটা পড়ে থাকলো, তাহলে বাকি 1 বছরের বাকি 6 মাস পড়ে থাকছে, তাহলে 6 মাসের সুদ কত হবে বের করে নেবো। তাহলে 20,000 টাকার 5% সরল সুদের হারে 12 - 3 + 3 মানে ওখান থেকে ধরো 6 মাস পেয়ে যাচ্ছি, 6 মাসের সুদ কত হবে আমরা দেখে নেব। তাহলে 20,000 টাকার বার্ষিক 5% সরল সুদের হারে 12 মাইনাসে দেখো 3 + 3 মাসের সুদ আমরা আলাদা আলাদা করে বের করেছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 6 মাসের সুদ। 5% হারে 6 মাসের সুদ কত হবে দেখে নেবো। 6 মাসের সুদ সমান, আর দেখে নেবো কত হচ্ছে, কত হবে দেখো 20,000, 6 মাস আছে যেহেতু,
বেশিটা এইরকমই থাক, একটু সমান দিয়ে দিয়েছি, এখানে থাক, অসুবিধা নেই। তাহলে এটা 20,000, 6 মাসের সুদ বলেছে, তাহলে আমরা কী হবে 6 এর 12 বছর ইন্টু 5/100 করে নেবো, ইন্টু 5% হারে বাই 100, তাহলে 2 শূন্য গেল। 6 দুগুণে যদি আচ্ছা 2 3 6, 3 4 12, কাটাকাটি করে নিলাম, তাহলে 5 5 25 দুগুণে 50, 500 টাকা হচ্ছে। তাহলে তাহলে ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে মোট কত টাকা পাবে আমরা দেখে নেব। তাহলে ওই বছরের শেষে লিখে নিচ্ছি, দীপুবাবু সুদে আসলে পাবেন কত টাকা দেখে নেব। দীপুবাবু সুদে আসলে পাবেন কত পাবেন দেখো। প্রথম 3 মাসে সুদ পেয়েছিল 187 টাকা 50 পয়সা, তারপরে পেয়েছিল 150 টাকা পরবর্তী 3 মাসে, তারপরে পেয়েছিল 500, তারপরে পেয়েছিল আসলটা হচ্ছে 20,000। তো সুদে আসলে মোট হচ্ছে 20,837 টাকা 50 পয়সা। তাহলে বছরের শেষে সুদে আসলে 20,837 টাকা 50 পয়সা পাবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছ। যাবো আমরা নেক্সট অঙ্কে, 19 দেখে নেবো কি আছে। রহমত চাচা একটা বাড়ি তৈরি করার জন্য 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি প্রতি মাসে 5,200 টাকা করে ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নেব কি, যে মনে করি তিনি x বছর পর তার সুদ সহ ধার শোধ করবেন। মনে করি x বছর পর তার সুদ সহ টাকা তিনি শোধ করবেন। x বছর পর তার সুদ সহ ধার শোধ হবে, ঠিক আছে। তাহলে বাড়ি ভাড়াটা কিন্তু তাদেরকে 1 বছর কম দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখে নেবো যে অতএব বাড়ি ভাড়ার টাকা নিতে হবে কত, x মাইনাস 1 বছরে নিতে হবে, 1 বছর কিন্তু কমে যাবে, ঠিক আছে। তাহলে বার্ষিক 12% সরল সুদে 2,40,000 টাকার x বছরের সুদ আসল কত হবে আমরা দেখে নেব। আর 12% সরল সুদের হারে 2,40,000 টাকার x বছরের সুদ আসল কত হবে আমরা দেখে নেব। আর ওইদিকে x-1 বছরে কত টাকা দিতে হবে সেটা দেখে নেবো, দুটোকে সমান করে দেবো, ব্যাস, তাহলে আমাদের x এর মান বেরিয়ে যাবে। 12% সরল সুদে 2,40,000 টাকার x বছরের সুদাসল কত হবে। x বছরের সুদাসল 2,40,000 প্লাস 2,40,000 ইন্টু 12/100 হয়ে যাবে, ইন্টু x। দেখো 0 0 কেটে দিই, তাহলে এটা কত হয়ে যাবে 2,40,000 প্লাস এটা হয়ে যাবে, দেখো গুণ করলে 28,800 হয়ে যাচ্ছে, 28,800 x হয়ে যাবে, তাহলে এটা 28,800 হয়ে যাবে x টাকা। বেশ, আমরা এবার 1 মাসের ভাড়া থেকে আমরা দেখো এখানে একটা বের করে নেবো। কী বের করবো দেখো, 1 মাসের বাড়ি ভাড়া কত 5,200 টাকা, 1 বছরের বাড়ি ভাড়া কত হবে, আর x-1 বছরের বাড়ি ভাড়া কত হবে আমরা দেখে নেবো। 1 মাসের ভাড়া হচ্ছে 5,200 টাকা, 1 বছরের ভাড়া কত হবে 12 দিয়ে গুণ করে দেবো। 1 বছরের বাড়ি ভাড়া হবে 5,200 ইন্টু 12, আর x-1 বছরে কত হবে, তাহলে এটা আমরা গুণটা করবো না, গুণটা করে আমাদের কোনো লাভ নেই, পরে তো করতেই হবে, তখন পরেই করবো। তাহলে x-1 বছরের বাড়ি ভাড়া কত হবে দেখো 5,200 ইন্টু 12 ইন্টু x-1 হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা গুণটা করে নেবো। এবার দেখো কত হবে, গুণ করলে এটা 5,200 সঙ্গে 12 যদি গুণ করে তাহলে হবে 62,400 টাকা, 62,400 x হয়ে যাবে মাইনাস 62,400। তা শর্ত অনুসারে কী লিখবো আমরা,
62,400 এক্স মাইনাস 62,400 ইকুয়ালস টু 2,40,000 প্লাস 28,800 এক্স। এটা লিখে নেবো। তাহলে শর্ত অনুসারে কি লিখবো যে 62,400 এক্স মাইনাস 62,400 ইকুয়ালস টু হচ্ছে 2,40,000 প্লাস 28,800 এক্স। 2,40,000 প্লাস 28,800 এক্স। তাহলে কি পাবো দেখো, এখান থেকে আমরা লিখে নিচ্ছি 62,400 এক্স মাইনাস 28,800 এক্স সমান হচ্ছে 2,40,000 প্লাস 62,400 ওইদিকে চলে যাবে, প্লাস হয়ে যাবে এটা, তাহলে ইকুয়ালস টু হবে 2,40,000টা যেরকম আছে এরকম থাক, তার সঙ্গে আমরা 62,000কে ওইদিকে যদি নিয়ে যাই 62,400কে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 62,400। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা হবে 36,600 হয়ে যাবে, এটা বিয়োগ করলে 36,600, আর ওই দিকটা হয়ে যাচ্ছে 3,02,400 টাকা। তাহলে আমরা যদি কাটাকাটি করে নিই তাহলে 3,24,000 বাই 33,600, 0 কেটে যাবে। এটা যদি কাটাকাটি করো দেখো 9 দিয়ে কিন্তু এটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে 9 বছর পর সুদ সহ তার ধার শোধ হবে এবং বাড়ি ভাড়ার টাকা জমাতে হবে তাকে 8 বছর কিন্তু। ঠিক আছে, 9 বছর পর সুদ সহ তার ধার শোধ হবে এবং কি হবে, সুদ সহ তার ধার শোধ হবে এবং বাড়ি ভাড়ার টাকা জমাতে হবে। বাড়ি ভাড়ার টাকা জমাতে হবে 9 - 1 = 8 বছর জমাতে হবে। 1 বছর কম আমরা আগেই ধরেছিলাম, যেহেতু ওখানে বের করেছিলাম, তাহলে এখনও পেয়ে গেলাম দেখো। তাহলে কিন্তু 9 - 1 = 8 বছর হয়ে যাবে, 8 বছর। তো আশা করি এবার সকলেই বুঝতে পেরেছ। তারপর আমরা পার্ট 2 এর লাস্ট অঙ্ক দেখে নেবো কি আছে। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 ও 8 বছর। প্রত্যেক মেয়ের জন্য তিনি কত টাকা জমা রেখেছিলেন? আমরা ধরবো কি, যে মনে করি ছোট মেয়ের নামে রাখেন X টাকা এবং বড় মেয়ের নামে রাখেন Y টাকা ধরে নেব। তাহলে মনে করি ছোট মেয়ের নামে রাখেন X টাকা, মনে করি ছোট মেয়ের নামে রাখেন X টাকা এবং বড় মেয়ের নামে রাখেন Y টাকা। ছোট মেয়ের নামে রাখেন X টাকা এবং বড় মেয়ের নামে রাখেন Y টাকা ধরে নেবো আমরা। ঠিক আছে, বড় মেয়ের নামে রাখেন Y টাকা। তাহলে 18 বছর বয়সে ছোট মেয়ের প্রাপ্য সমৃদ্ধিমূল কত হবে দেখে নেবো দিয়ে। বেশ, বড় মেয়ের নামে রাখেন Y টাকা। তাহলে 18 বছর বয়সে ছোট মেয়ের প্রাপ্য সমৃদ্ধিমূল কত টাকা হবে সেটা দেখে নেবো। সেটা বলেই দেওয়া আছে, ছোট মেয়ে যখন 18 বছর হবে তখন কত পাবে, 1,20,000 টাকা পাবে। সেটা যেটা বেরোবে সেটার সঙ্গে 1,20,000 টাকা আমরা সমান করে দেবো, তাহলে ছোট মেয়ের প্রাপ্যটা বেরিয়ে যাবে ওখান থেকে। তাহলে 18 বছর বয়সে ছোট মেয়ের প্রাপ্য সমৃদ্ধিমূল কী হবে দেখো, সমৃদ্ধিমূল কী হবে, x প্লাস x ইন্টু দেখো 18 - 8 হয়ে যাবে। ঠিক আছে, ছোটো মেয়ে যেহেতু তাই 8 আমরা বিয়োগ করেছি, ইন্টু 100 ইন্টু 10/100 করে নিয়েছি, যেহেতু ছোটো তাই এখানে ছোটোটা হয়েছে। তাহলে x প্লাস এটা কী হয়েছে দেখো, x ইন্টু 10 ইন্টু 10/100 কেটে যাবে 0 তাহলে x প্লাস x হয়ে যাবে 2x। তাহলে দেখো 2x সমান আমরা কী বলতে পারবো, 1,20,000 টাকা বলতে পারবো। তাহলে x সমান বেরিয়ে যাবে আমাদের। ঠিক আছে, তাহলে 2x সমান হচ্ছে, শর্তানুসারে আমরা লিখে নেবো যে 2x সমান হচ্ছে 1,20,000। কারণ কী বলেছিল, কারণ 18 বছর যখন হবে তখন প্রত্যেকে কত করে পাবে, 1,20,000 টাকা করে পাবে। তাহলে 2x সমান হচ্ছে 1,20,000। x সমান কত হবে তাহলে, x সমান হয়ে যাবে 60,000 টাকা। ছোটো মেয়ের প্রাপ্য মূলধন হচ্ছে, সমৃদ্ধি মূল্য হচ্ছে 60,000 টাকা। এবার বড় মেয়ের দেখে নেবো আমরা। দেখো তাহলে কি লিখবো, যে আবার 18 বছর বয়সে বড় মেয়ের প্রাপ্য সমৃদ্ধি মূল
18 বছর বয়সে বড় মেয়ের প্রাপ্য সবৃদ্ধি মূল কি হবে? ওয়াই ধরেছি আমরা, দেখো বড় মেয়ের ওয়াই পাবে, তো আমরা লিখে নেব ওয়াই প্লাস ওয়াই ইন্টু দেখো কী হবে এখানে 18 মাইনাস 13 হয়ে যাবে, ঠিক আছে, ইন্টু 10/100, 10% বলে দিয়েছে হার, সুদের হার। তাহলে দেখো এটা দেখে নেবো, এটা কী হবে, তো টাকা হয়ে যাবে। তাহলে কী হচ্ছে এখান থেকে ওয়াই প্লাস, দেখো এটা কী হচ্ছে ওয়াই ইন্টু 5 ইন্টু 10/100, তাহলে 0 0 5 দুগুণে 10, তাহলে ওয়াই প্লাস ওয়াই/2 মানে হচ্ছে 3y/2, যোগ করলে এটা হবে। তাহলে শর্তানুসারে এটা সমান কী হবে? এটা সমান হবে 1,20,000 টাকা, কারণ দুজনেই বলে দিয়েছিল কত করে পাবে, 18 বছর যখন হবে তখন 1,20,000 টাকা করে পাবে। তাহলে শর্তানুসারে 3y/2 সমান হচ্ছে 1,20,000 টাকা। তাহলে ওয়াই সমান কী হবে এখান থেকে? দেখো ওয়াই সমান আমরা 1,20,000 ইন্টু 2/3 হয়ে যাবে, উল্টে যাবে, এটা ওপরে 2 চলে যাবে, নিচে 3, কাটাকাটি করলে কী হবে দেখো, বেশ পুরোটার সঙ্গে করে নেবো আমরা 40,000 টাকা। তাহলে ওয়াই সমান হচ্ছে 80,000 টাকা। তাহলে বড় মেয়ে বেশি পেল। তাহলে আমরা লিখে নেবো এবার যে ছোটো মেয়ের নামে রাখেন 60,000 টাকা আর বড় মেয়ের নামে রাখেন 80,000 টাকা। বুঝতে পেরেছো সকলেই? লিখে নেবো যে ছোটো মেয়ের নামে রাখেন 60,000 টাকা এবং বড় মেয়ের নামে রাখেন 80,000 টাকা। তো আশা করি সকলেই অঙ্কগুলো ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে ওরাও সলিউশান দেখে অঙ্কগুলো সম্পর্কে জানতে পারে। আর যারা এখনও পড়াশোনা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখো, কারণ আমি যখনই পোস্ট করব নতুন ভিডিও তোমার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। ডেসক্রিপশানের ওপরে ডান দিকে আই বাটনে বিভিন্ন চ্যাপ্টারের সলিউশনের লিঙ্ক দেওয়া আছে, ইচ্ছে হলে তোমরা সেখানে গিয়ে বিভিন্ন চ্যাপ্টারের সলিউশনগুলো দেখতে পারো।